মনে আছে মামা, আপনি এত তাড়াহুড়া করবেন না তো, আস্তে আস্তে বানান, আমি তো বেশি খাবো না। ফুচকাওয়ালা হেসে বলল, আরে খান আম্মা যান, বাপজান তো খালি আপনার লাইগাই আমারে বাসা থেকে উঠাই আনছে। আর বিল নিয়ে চিন্তা করেন না, আপনাদের লাইগা আজকে ফ্রি অফার। নোরা অনেকের দিকে তাকিয়ে হাসলো। অনেক ফুচকাওয়ালার কাঁধে হাত রেখে বলল, আরে কি বলো মামা, কথায় কথায় এত ফ্রি অফার দিলে চলবো? ব্যবসা কি লাল বাতি ধরাইবা নাকি? বাজান, আপনারে ফ্রি দিব না তো কারে ফ্রি দিব? আর আপনারে ফ্রি দিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো না, উল্টা সবুজ বাতি জ্বলবো। দেখেছো নোরা, এই না হলো মামু। কিন্তু মামা, তুমি আমার মামা হয়ে ফ্রি ট্রিট দিতেই পারো, কিন্তু আমি ভাগ্নি হয়ে তোমার কিছু দিব না, তাই কি হয়? তাই আজকের জন্য তোমার বাসার ডিনারের দায়িত্ব আমি নিলাম, এইটাই না করলে চলবো না। ফুচকাওয়ালা হাসতে হাসতে বলল। আইসা আইসা। নোরা ফুচকা খাচ্ছে আর ওদের আলাপ শুনে হাসছে। ফুচকাওয়ালা নোরাকে উদ্দেশ্য করে বলল, বুঝলেন আম্মা যান, বাপজানের লাইগা তো দোকানে আমার বাড়তি লোকই রাখা লাগে না। বাপজান সময় পাইলে দোকানে আইসা কাস্টমার গো অর্ডার সাপ্লাই দেয়। ওনার লাইগা আমার ব্যবসায় কেমনে লালবাতি জ্বলবো কোন দেহি? নোরা চোখ বড় বড় করে বলল, ও তাহলে এই কাহিনী, আপনি ফুচকার দোকানেও কাজ করেন? তাই তো বলি, ফুচকা সম্পর্কে আপনার এত জ্ঞান কিভাবে হলো? অনেক মাথা চুলকে বলল, আরে মামার দোকান থাকলে ভাগ্নিরা তো একটু একটু শিখেই যায়। বাই দ্য ওয়ে নোরা, তোমার আর আমার কিন্তু ফুচকা খাওয়ার একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল। কম্পিটিশনটা কি হবে? একদম না, আমি অলরেডি 3 প্লেট খেয়ে ফেলছি। এখন কম্পিটিশন হলে আমি নিশ্চিত হারবো। আপনি আগে বলেননি কেন? চালাকি না? অনেক হো হো করে হেসে দিল। নোরা অনেকের মুখে একটা ফুচকা তুলে দিল, বলল, নিন খান। অনেক বড় করে হা করলো। নোরার পুরোটা ফুচকা অনেকের মুখে পুরে দিল, তারপর হাসতে লাগলো। অনেক বুঝলো না নোরা হাসছে কেন। তারপর টের পেল ফুচকাটা এত ঝাল, মানে ঝালে ওর মুখে জ্বলে যাচ্ছে। অনেক প্রতিশোধী গলায় বলল, দাঁড়াও, এখন আমিও রিভেঞ্জ নিব উইথ এক্সট্রা মশালা। ফুচকাওয়ালাদের খুনসুরি দেখে হাসছেন। অনেক ফুচকাওয়ালাকে বলল, মামা তুমিও আমাদের সাথে খাও। ফুচকাওয়ালা বলল, আরে আরে বাজান, আমি কেন খামো? আপনি আম্মা জানরে নিয়ে খান, মজা করেন। অনেক বলল, ফুর, আমরা একলাই খাবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তা হয় নাকি? তা হা করো তো। অনেক ফুচকাওয়ালাকেও ফুচকা খাইয়ে দিল। নোরা অবাক হয়ে দেখছে। অনেকের এই রূপ অজানা ছিল। কেন জানি অসম্ভব ভালো লাগলো অনেককে দেখে। ছেলেটা এত মিশুক, আগে তো জানতো না সে। কিছুদিন আগেও নোরা ভাবতো অনেক এক্সট্রা ভাবওয়ালা অহংকারী লোক, কিন্তু এখন বুঝতে পারছে ওর মধ্যে অহংকারের লেশমাত্র নেই। ও একজন বিশুদ্ধ মনের মানুষ। যাওয়ার সময় অনেক ফুচকাওয়ালার বাসার সবার জন্য কাচ্চিনি কিনে দিল। উনি সেইগুলো নিয়ে চলে গেলেন ওনার গন্তব্য। আর অনেক নোরা উঠে গেল ওদের গাড়িতে। গাড়ি চলছে। নোরা বলল, আচ্ছা, এই গাড়ি আপনি আদনান স্যারের কাছ থেকে কি বলে এনেছেন? যা সত্যি তাই বলে এনেছি। আমার কথা বলেছেন? আপনি কি তাহলে আমাদের সম্পর্কে খুশি? তার খুশি অখুশিতে কি এসে যায়, আমরা তো খুশি। অনেক হাসলো। নোরা বলল, না মানে প্রথম প্রথম উনি আমাদের সম্পর্কে কথা জানতে পেরে যেভাবে রিয়্যাক্ট করেছেন, আমি তো ভয়ই পেয়েছিলাম। আচ্ছা, উনি তখন এত রাফ বিহেভ কেন করছিলেন? দেখুন, ওরা কোচিংটা তো আদনান ভাইয়ের ছিল, আর সেই কোচিং এ আমাদের সম্পর্ক ছিল টিচার আর স্টুডেন্টের। উনি ভয় পাচ্ছিলেন আমরা কোচিং এর নাম খারাপ করব। তার উপর তন্নিকে তো চেনই, সেও কিন্তু তোমার মতোই ছিল। অবশ্য তোমার মতো এত পাগলামি করতো না, কিন্তু এমন অনেক কিছুই করতো যা আদনান ভাইয়ের চোখ এড়ায়নি। উনি তো তোমাদের ক্লাস থেকে আমাকে বাদ দেওয়ার ডিসিশন নিয়েছিলেন। এইটা করলে আমি কোচিংয়েই পড়াতাম না। আর আমিও কি চাকরি করতাম? তোমার জন্যই তো কোচিং এ ঢোকা। তোমাদের ক্লাস নিতে না পারলে আমিও রিজাইন করে দিতাম। এইটা করলে আমি কোচিংয়েই পড়তাম না। সব হয়েছে ওই তন্নি শাকচুন্নিটার জন্য। আদনান স্যার হয়তো ভাবছেন আপনি ক্লাস নেওয়ার নাম করে স্টুডেন্টদের সাথে ফ্লার্ট করে বেড়ান, তাই না? এক্স্যাক্টলি।
কিন্তু একটা সত্যি কথা কি জানো, তন্নি যা করতো সব কিন্তু তোমাকে জ্বালানোর জন্য। তুমি কি সেটা বুঝতে? বুঝতাম না আবার, 100 ভাগ বুঝতাম, কিন্তু আপনি তো ওকে পাত্তা দিতেন না, এটাই আমার শান্তি লাগতো। অনেক হেসে বলল, আমার মনে হয় এর পেছনেও তিথির হাত আছে। মানে এখানে তিথি আপুর হাত কোথা থেকে এলো? বাহ, হঠাৎ তিথি আপু বলছো যে? আগে তো শুধু তিথি বলতে। না, আজকে বিয়ের অনুষ্ঠান, ওনাকে দেখে মনে হলো উনি আমার অনেক বড়, বয়সেও বড় আর হাইটেও বড়, তাই ভাবলাম ওনাকে আমার আপুই ডাকা উচিত। নোরা, তিথির বিশাল হাইট দেখে কি তোমার মন খারাপ হয়েছে? নোরা মাথা নিচু করে বলল, আমি যদি তিথি আপুর মতো হতাম তাহলে খুব ভালো হতো। আপনার সাথে দাঁড়ালে আমাকে একদমই মানায় না, মনে হয় বিশাল তাল গাছের সাথে ছোট্ট বনসাই। অনেক হো হো করে হেসে দিল, বলল, বনসাইয়ের দাম সম্পর্কে কোনো ধারণা আছে? সেদিক থেকে চিন্তা করলে তুমি সবচেয়ে দামি। আর তুমি জানো তোমাকে আমার কত কিউট লাগে? হয়েছে, বাদ দিন। এবার বলুন, তন্নির ও সব কারসাজির পেছনে তিথি আপুর কিভাবে হাত আছে? তিথি তন্দির কাজিন না? হাত থাকতেই পারে। আর তিথি তো তোমার ব্যাপারে সব জানে, হয়তো ইচ্ছে করেই তন্নিকে দিয়ে এসব করাতো, তোমার উপর হিংসা থেকে। কি? তন্নি তিথি আপুর কাজিন? কেন, তুমি আগে জানতে না? কিভাবে জানবো? আমি কি তন্নির সাথে এত ক্লোজ নাকি? যদি ওকে আমি 4 বছর ধরে চিনি, কিন্তু কখনো এটা জানিনি যে ওর কাজিনের নাম তিথি। ও, হয়তো ইচ্ছে করেই জানাইনি, তিথি হয়তো নিষেধ করেছে, কারণ 4 বছর ধরেই কিন্তু আমি তোমাকে পছন্দ করি। আর এর জন্যই সেদিন রেশমি আমাকে ইচ্ছে করে আপনার বার্থডেতে সিগারেট গিফট করার আইডিয়া দিয়েছিল। রেশমি তো তন্নির ক্লোজ ফ্রেন্ড। এইটা হয়তো ওদের প্ল্যানেরই অংশ ছিল, যেন আপনি আমার ওপর রেখে যান। তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? সরি। বোকা নোরা, তুমি খুব বোকা। নোরা দুষ্টু হাসি দিয়ে বলল, আসলে রেশমির কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে না, আমি ইচ্ছে করেই আপনাকে সিগারেট গিফট করেছিলাম। আমি জানতাম আপনি রেগে যাবেন, তবুও। অনেক অবাক হয়ে বলল, কেন? কারণ আমি বুঝতে চেয়েছিলাম আমার উপর আপনার ইন্টারেস্ট আছে কি নেই, সেটা আপনার রাগের মাত্রা দেখে বোঝা যেত। তাহলে তখন ধমকাচ্ছিলাম, তখন ফ্যাঁচ ফ্যাঁচ করে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে কেন? সেটাও আপনাকে পরীক্ষা করার জন্য। আমার খারাপ লাগায় আপনার কতটা খারাপ লাগে সেটা সেটা দেখতে চেয়েছিলাম। নোরা, তোমাকে আমি সহজ সরল ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি শয়তানের হাড্ডি। নোরা খিলখিল করে হেসে উঠল। অনেক কিছুক্ষণ দেখলো সেই মাদক মাখা হাসি মুখ, তারপর হঠাৎ শান্ত গলায় বলল, নোরা, তুমি নেশা হও আমার। নোরা হাসি থামিয়ে অবাক চোখে তাকালো। অনেক গাড়ির ব্রেক কষলো, তারপর আচমকাই নোরাকে একটানেই কাছে এনে বলল, এসো বোঝাচ্ছি। আহসানুল্লাহ আলভিকে এক চড় দিলেন। আলভি মাটিতে লুটিয়ে পড়ল। উঠে দাঁড়ানোর শক্তি ওর মধ্যে অবশিষ্ট নেই। ফারিয়া কাঁদতে কাঁদতে আহসানুল্লাহকে বললেন, কি করছো? এই দিনে নতুন বউয়ের সামনে তুমি ছেলেটার গায়ে হাত তুলছো? আহসানুল্লাহ রাগী গলায় বললেন, আর তোমার হারামজাদা কি করছে সেটা তো দেখো না। আজকের মতো একটা রাইতে 4-5 গিল হাইল্লা দুইলা ঘরে ঢুকে, এর কত বড় সাহস! আমার বাড়িতে এমন বেহাইল্লাপান আমি সহ্য করব না। ওই বাইর হ, তুই ঘর থেকে এখনই বের হ। আহসানুল্লাহ আলভিকে কলার ধরে টেনে তুললেন। শিফন আর আরিফ সাথেই দাঁড়িয়েছিল। শিফন বলল। আহসানুল্লাহ বিস্ফোরিত চোখে বললেন, তোমরা চুপ থাকো, এই তোমাদের সাথে চলতে চলতে ওর আরো এই অবস্থা। ওই হারামজাদা এমনি ঝিমায় কেন? কয় প্যাক গিলছে? ওই সত্যি করে বলো, কয় প্যাক গিলছে? আরিফ মাথা নিচে করে বলল। আহসানুল্লাহ আবার আলভির গালে চড় দিলেন। আলভি পিছিয়ে গেল। আহসানুল্লাহ ছেলের পশ্চাৎদেশে বরাবর লাথি মেরে ঘর থেকে বের করলেন। তারপর ফটাস করে দরজা আটকে দিলেন। তারপর আফিয়ার দিকে ঘুরে বললেন, আজকে থেকে ওর বাসায় ঢোকা বন্ধ। বলে নিজের রুমে চলে গেলেন। অন্তরা সোফায় বসে কান্না আরম্ভ করলো। আফিয়াও অন্তরার সাথে বসলেন। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। এদিকে শিপন আর আরিফ সামনে দরজা ধাক্কাচ্ছে। আলভি ওদের ডেকে বলল, ওই থাম তোরা, লজাই, এই বাসায় আমি আর থাকতে চাই না। একদিক দিয়া ভালোই হইছে, ওই মায়ের চেহারা দেখতে হইব না, এর চেয়ে রাস্তায় থাকা পালা।
আলভি এই কথা বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। শিপন আর আরিফও বাধ্য হয়ে ওকে অনুসরণ করা শুরু করলো। অন্ধকার রাত, শীতল পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা। অনেক নোরার কোমল ঠোঁট আর্দ্র স্পর্শে ভরিয়ে দিচ্ছে, গলায় মুখ ডুবিয়ে অজস্র চুম্বন ক্রমাগত ঢেলে যাচ্ছে। নোরার সম্পূর্ণ শরীরের প্রতি মুহূর্তেই কেঁপে উঠছে। অজানা এক ভালো লাগায় শিহরিত হচ্ছে নোরার মন, যেন সুখের স্রোতে ভাসছে। শ্বাস আটকে আটকে আসছে। অনেকের মাথার চুল হাতে মুষ্টিতে নিয়ে ক্রমাগত ছটফট করছে সে। এই যন্ত্রণা ভয়ঙ্কর, তীব্র এক অসহনীয় অনুভূতি, যা ক্রমান্বয়ে মাতাল করে তুলছে তাকে। তাদের এই সুখকালীন পর্যায়ে চির ধুলো ফোনের তীক্ষ্ণ শব্দে। হঠাৎ ফোন বেজে ওঠায় নোরার বুক ধুকপুক করে উঠল। মনে হচ্ছে এতক্ষণ সে স্বপ্ন সায়রে ডুবেছিল, মাত্র জাগ্রত হয়েছে। অনেক বিরক্ত গলায় বলল, ফোনটা কি সাইলেন্ট রাখা যায় না? নোরা স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করলো। সাইলেন্ট কিভাবে রাখবো? কত জরুরি ফোন আসতে পারে। নোরা ফোন হাতে নিয়ে দেখলো বাবার ফোন। বাবা ছোটখাটো কারণে কখনো ফোন করেন না, নিশ্চয়ই জরুরি কোনো দরকার। নোরা ফোনের স্ক্রিনে দেখলো রাত 1:30 বাজে, অথচ এখন এসে বাইরে। এজন্যই তো বাবা ফোন করেছেন। নোরা রিসিভ করলেন। হ্যালো আব্বু। মা, কোথায় তুমি? বাসায় আসবে কখন? এই তো আব্বু, রিক্সা আছি। আসলে এতক্ষণ সেজুতি তন্নিদের সাথে গল্প করছিলাম, তাই দেরি হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। চলে এসো মা, খুব রাত হয়েছে। গেটের সামনে এসে আমাকে মিস কল দিও, আমি চাবি নিয়ে নিচে নামবো। আচ্ছা আব্বু। ফোন রেখে নোরা বলল, দেখলেন কত দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। চলুন তো, আমাকে গলির মোড়ে নামিয়ে দেবেন। পাগল, আব্বু বারান্দা থেকে দেখে ফেললে। আমি তো বলেছি আমি রিক্সায়। ও আচ্ছা, এত এত রাতে একা হেঁটে যেতে পারবে? কত দূর আর? 5 মিনিটেরই তো রাস্তা, কিচ্ছু হবে না, আপনি চলুন। ওকে। অনেক নোরাকে গলির মোড়ে একটা চায়ের দোকানের পাশে নামিয়ে দিল। নোরা গাড়ি থেকে নেমে অনেককে হাসি মুখে বাই দিল। অনেকেও বলল বাই। নোরা যতক্ষণ দেখা গেল অনেক অনেক ততক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। অনেকের বুকে হঠাৎ করেই কেঁপে উঠল। তার ইচ্ছে করলো গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে নোরাকে ধরতে। খালি রাস্তায় একা একা হাঁটার সময় নোরার ফোন বেজে উঠল। অন্তরার নাম্বার। হালকা চিন্তিত হলো নোরা, আলভি আবার কোনো কাহিনী ঘটায়নি তো? দ্রুত ফোন রিসিভ করলো সে। হ্যালো। দোস্ত, তুই কি বাসে চলে গেছিস? না, যাচ্ছি। কি হয়েছে তোর, কাঁদছিস নাকি? অন্তরা 5 সেকেন্ড নিজেকে সামনে নিয়ে বলল, আলভিকে আঙ্কেল মেরে বাসা থেকে বের করে দিয়েছেন। ওমা, কেন? ছাদে বসে বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। আঙ্কেল সেটা জানতে পেরে প্রচুর রেগে গেছেন। তারপর ওকে পিটিয়ে বের করে দিয়েছেন। ও কোনোদিনও শোধরাবে না রে। এখন মনে হচ্ছে ওকে বিয়ে করার সিদ্ধান্তটাই ভুল ছিল। কুকুরের লেজ 1000বার টেনেও সোজা করা যায় না। ও হলো সেই কুকুর। অন্তরা এসব বলতে বলতে কেঁদেই চলেছে। নোরা বলল, আচ্ছা তুই কান্না থামা, এত কাঁদিস না। কেঁদে বা কি হবে? আর ও যে শোধরাবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আন্টি আঙ্কেলের মতো এত ভালো মা বাবা পেয়েও আলভি এমন কি করে হলো? আঙ্কেল যে মানুষ, ওকে তো পিটিয়েই সোজা বানিয়ে ফেলার কথা। পেটালেও কিছু হয় না রে, গন্ডারের চামড়া। তুই চিন্তা করিস না, আমি কাল সকালে অনিককে তোদের বাসায় পাঠাবো। অনিক আঙ্কেলকে বুঝিয়ে বললে আঙ্কেল আবার আলভিকে বাসায় ফিরিয়ে আনবে। সেটা নিয়ে আমি ভাবছি না। আঙ্কেল আলভিকে বাসায় আনতে চাইলেও সে নিজে আসবে তো? ও তো আমার মুখও দেখতে চায় না। তুই এজন্য কষ্ট পাচ্ছিস? কাঁদিস না, আসলে খুব ঝামেলার মধ্যে বিয়েটা হয়েছে তো। ওর এখন মাথাটা গরম। কয়েকদিন যাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। টেনশন নিস না। নোরার কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল। সে বাসার সামনে চলে এসেছে আর এসে একটা অদ্ভুত জিনিস দেখলো। আলভি আর তার সাথে 2 জন ছেলে নোরাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। নোরা বারান্দা বরাবর আলভি ইট পাটকেল ছুঁড়ে মারছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। নোরার গা ভয়ে শিউরে উঠল। আলভিকে দেখে মনে হচ্ছে পুরোপুরি আউট অফ মাইন্ড। বারবার খালি বলছে, নোরা দিস, সাহস থাকে তো সামনে আয়, একবার খালি বাসা থেকে বের হ, তারপর তোরে আমি বুঝামো। আমার সাথে পাঙ্গা নেওয়া তোর খুব চুলকানি উঠছে না রে? তোর চুলকানির মলম আমার কাছে আছে, আজকে তোরে আমি মলম লাগামো, তুই বের হ খালি। নোরা পিছিয়ে গেল। এই অবস্থায় কিছুতেই আলভির সামনে যাওয়া যাবে না।
ওর বুক দুরু দুরু করছে। ওরা তিনজন আর ও একজন কি করে পারবে? এদিকে অন্তরা ননস্টপ হ্যালো হ্যালো করছে। নোরা ভীত গলায় বলল, অন্তরে, অসভ্যটা এখন আমার বাসার সামনে। কি বলিস? ও তোর বাসার অ্যাড্রেস পেল কই? সেটাই তো বুঝতে পারছি না। আরো একা না, দুটো ছেলেও আছে ওর সাথে। তুই বাসে ঢুকতে পেরেছিস? না, কি করে ঢুকবো? ওরা তো গেটের সামনে দাঁড়িয়ে আছে। তোর সাথে আর কেউ নেই? না, অনেক তো আমাকে মোড়ে নামিয়ে দিয়ে চলে গেছে। রাস্তা পুরো খালি, একটা মানুষও নেই। আমার ভীষণ ভয় করছে দোস্ত। হঠাৎ নোরার ফোন কেটে গেল। অন্তরা হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। অন্তরার বুক ধুক করে উঠল। সে বুদ্ধি করে অনেককে ফোন লাগালো। এদিকে আলভি, শিপন, আরিফ নোরাকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে। নোরা ওদের হঠাৎ সামনে দেখে এত ভয় পেল যে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। আলভি হিংস্র নেকড়ের মতো ওর দিকে তাকিয়ে আছে। ওই চোখে এত হিংস্রতা, এত ক্রোধ যে ওই চোখে তাকাতেই নোরার হাত পা শিথিল হয়ে আসছে। শিবন আলভিকে বলল, আরিফ বলল। এই কথা শুনে নোরা পিছিয়ে গেল। ওর নিঃশ্বাস থেমে গেছে। পেছনে কয়েক ইঞ্চি দূরেই দেওয়াল। আলভি কোনো কথা না বলে হুট করে নোরাকে একটা রামচড় দিল। সেই চড়ের ধাক্কা এত বেশি ছিল যে নোরা সামলাতে না পেরে উল্টো দিকে ঘুরে দেওয়ালের সাথে সজোরে একটা বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ মুখ ঝাপসা হয়ে আসছে। নোরার প্রতি যে ক্ষোভ, ক্রোধ তা যেন এক চড়ে ঢেলে দেয় চেষ্টা করে আলভি। নোরা চোখে কিছু দেখছে না, শুধু কানে শুনলো। এই তোরা তোল ওরে, জলদি তোল, আজকে ওর জীবনের শেষ দিন হইব। নোরা মাথায় হাত দিয়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো। সবকিছু আবছা অন্ধকার লাগছে। মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে, ঠোঁটের এক পাশ কেটে গেছে। তবুও এই অবস্থাতে শিপন আর আরিফ ওকে ধরতে এলো। নোরা দুজনকে ধাক্কা মেরে উল্টো পথে দৌড়ানো শুরু করলো। আলভি, শিপন, আরিফ ওর পেছনে ছুটছে। নোরা দৌড়ানোর বল পাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু থামারও উপায় নেই। হঠাৎ সামনে তাকিয়ে দেখলো অনেক পাগলের মতো ছুটতে ছুটতে এদিকেই এসেছে। নোরা অনেককে দেখে থেমে গেল এবং মাটিতে বসে পড়ল। অনেক নোরাকে এই অবস্থায় দেখে আটকে উঠল। নোরার সাথে সেও মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। নোরার রক্তাক্ত মুখ স্পর্শ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে নোরা? ওরা কি করেছে বলো? সব কয়টাকে কবর দিয়ে ফেলবো। নোরা কিছু বলার আগে জ্ঞান হারিয়ে ফেলল। অনেক নোরাকে কোলে তুলে সামনে এগিয়ে আসতে নিলে আলভিরা উল্টো পথে হাঁটা ধরল, কিন্তু উল্টো পথে পুলিশ আর এক পাশে নোরার বাবা আনিস দাঁড়িয়ে আছেন। আলভি যখন নোরার বারান্দায় ইটপাটকেল ছুড়ছিল তখনই আনিস পুলিশকে ফোন করেছিল। পুলিশ আলভিদের অ্যারেস্ট করে নিল আর আনিস তাকিয়ে রইল অনেকের দিকে, যে তার অজ্ঞান হওয়া মেয়েকে কোলে নিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। নোরা হসপিটালের কেবিনে শুয়ে আছে। অনেক বাইরে সারিবদ্ধভাবে সাজানো আসনগুলোর একটাই বসে আছে। ভোর হতে চলল। লীরা কাঁদতে কাঁদতে নোরার কেবিনেই বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। আনিস সারা রাত ঘুমায়নি অনেকও। আনিস লীরার থেকে সবচেয়ে বেশি পরিশ্রম আর দৌড়াদৌড়ি করেছে অনেক, তাই সে একটু বেশি ক্লান্ত। তবে সেই ক্লান্তি ভাব তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে না, সেখানে শুধুই দুশ্চিন্তা আর অস্থিরতা। আনিস দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনেকের দিকে তাকিয়ে আছেন। ছেলেটাকে উনি অবাক হয়ে দেখছেন তার এবং তার স্ত্রীর পর আরো বাড়তি একজন আছে যে নোরার জন্য নিজের থেকেও বেশি চিন্তা করছে, ভাবছে, কষ্ট পাচ্ছে, উতলা হচ্ছে। রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত পুরো সময় অনেক পাগলের মতো ছুটোছুটি করেছে। সারা রাস্তা নোরাকে কোলে নিয়ে রেখেছে। নোরার জ্ঞান ফেরার পর সে কিছু সময় নোরার হাত ধরে বসেছিল, নোরার হাতে চুমু দিচ্ছিল। আনিস সেটাও দেখেছেন, তবে আড়ালে দাঁড়িয়ে। অবশ্য উনি সামনে দাঁড়িয়ে থাকলেও হয়তো অনেক পরোয়া করতো না, কারণ তখন সে ঘরের মধ্যে ছিল, হয়তো তখনও আছে। অনেকের এই সকল আচরণের একটাই অর্থ, যে অর্থ বোঝার মতো বুদ্ধি যে কারোর আছে। আনিস হঠাৎ অনেককে জিজ্ঞেস করলেন, তুমি বাসায় যাবে না? জি। অনেক প্রশ্নটা শুনতে পায়নি, তাই আনিস আবার প্রশ্ন করলেন। বাসায় কখন যাবে তাই জিজ্ঞেস করছি। অনেক মুখে মালিশ করে বলল, যাবো আঙ্কেল, একটু পরেই যাবো। নোরার ঘুম ভাঙার পর ওর সাথে একবারে দেখা করে যেও। অনেক কিছু বলল না, তবে খুব কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে মাথা নাড়ালো। আনিস বলল, আচ্ছা, তুমি ওই সময় আমাদের বাড়ির সামনে কিভাবে এসেছিলে? মানে তোমাকে কি কেউ খবর দিয়েছিল?
অন্তরা ফোন করেছিল আমাকে, তখন নোরা অন্তরার সাথে ফোন কলে ছিল। অন্তরা আমাকে ফোন না করে তোমার কাছে কেন ফোন করলো? অনেক উত্তর দিতে পারলো না, কি উত্তর দেবে, বড় জটিল প্রশ্ন। অনেকে অস্থির দেখে আনিস আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, আমি বাইরে আছি, তুমি যাওয়ার আগে আমাকে জানিয়ে যাও। আচ্ছা। আনিস সামনে যেতে নিয়ে আবার পেছনে ফিরে তাকিয়ে বললেন, আমি চায়ের দোকানে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? না আঙ্কেল। কিছু আনবো, চা কিংবা সিগারেট? না আঙ্কেল, এসব কিছু লাগবে না। লাগবে না নাকি খাও না? চা খাই, তবে সিগারেট না। তাহলে চাই খাবে, চলো। এখন ইচ্ছে করছে না। ঠিক আছে, থাকো তাহলে। আনিস চলে যাওয়ার কয়েক মিনিট পর অনিকও বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।